পূর্ব ইউক্রেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতা লাভ করেছে রাশিয়ান বাহিনী। পূর্ব ইউক্রেনে রাশিয়ান বাহিনীর এই সফলতা কোনো ফ্লুক নয়। তারা প্রচণ্ড রকমের পরিকল্পিত আক্রমণের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীকে এক প্রকার ধূলিসাৎ করে দিয়েছে। আর এ কারণে পূর্ব ইউক্রেনে তাদের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। পূর্ব ইউক্রেন পুরোটাই গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়ার। মিস্টার ভ্লাদিমির পুতিনের মূল টার্গেটই হতে যাচ্ছে পূর্ব ইউক্রেন পরিপূর্ণভাবে রাশিয়ার সাথে সংযুক্ত করা। যুদ্ধটি যখন শুরু হয় তখন এই পূর্বাঞ্চল থেকেই মূলত তারা শুরু করেছিল। আর এরই প্রেক্ষাপটে মূলত এই অঞ্চলটি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের মূল টার্গেটে রূপান্তরিত হয়েছে। আর সর্বশেষ সেই সকল সাফল্যই মূলত এই বক্তব্য দিচ্ছে বা এই কথাই বলছে। পূর্ব ইউক্রেনে নতুন করে যুদ্ধের ময়দানে অগ্রগতি দাবি করার মাধ্যমে তীব্র হতে থাকা লড়াইয়ের বুকে আবার আগুন ধরে দিয়েছে রাশিয়া। মূলত তাদের অভ্যন্তরে বৃহদাকার ড্রোন হামলা এবং সেখানে 6 জনের মতো মৃত্যুবরণ করার পর মিস্টার ভ্লাদিমির পুতিন এখন দখলের নেশায় মেতেছেন। দোনেক্স অঞ্চলে আরও 2টি বসতি তাদের বাহিনী দখলে নিয়ে এসেছে। পূর্ব ইউক্রেনের এই দোনেক্স অঞ্চলে লড়াই যত তীব্রতর হচ্ছে ততই প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী একটা করে সাফল্য পাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ব্যাটল গ্রুপ সাউথ নিকোলাইপে দখল করেছে এবং ব্যাটল গ্রুপ সেন্টার তারা মাতসেভের নিয়ন্ত্রণ নিয়েছে। মস্কো এই অভিযানগুলোকে সক্রিয় এবং নির্ণায়ক হিসেবে অভিহিত করেছে। এছাড়া মস্কো দাবি করেছে যে গত 24 ঘন্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় 1390 জনের মতো সৈন্যকে তারা এলিমিনেট করেছে বা হতাহত হয়েছে। রাশিয়ার এই হামলায় 147টি স্থানে ইউক্রেনের জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং ড্রোন সংরক্ষণাগার এবং সেনা মোতায়েনের এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এত বৃহদাকার আক্রমণের মুখে মূলত ইউক্রেনীয় বাহিনীর ওই যে 1390 জনের মতো সৈনিক বিভিন্ন মাত্রায় হতাহত হয়েছে। এভাবে চলতে থাকলে ফ্রন্ট লাইনে প্রতিনিয়ত একটু করে জায়গা দখল করতে থাকবে রাশিয়া। দীর্ঘমেয়াদী এবং অনির্দিষ্টকালের এই যুদ্ধে আসলে এই মুহূর্তে কে জিতছে আর কে পরাজিত হচ্ছে সেটি মূল্যায়ন করা অনেক কষ্টকর। তবে বিভিন্ন প্রতিবেদনে ন্যাটো দাবি করেছিল পূর্বের তুলনায় রাশিয়ার এই মুহূর্তের অগ্রগতি অত্যন্ত ধীর হয়ে গেছে এবং রাশিয়া এভাবে আগাতে থাকলে অনেক দিন লেগে যাবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে। বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের সামনে একটি তুলনামূলক সিস্টেমের মাধ্যমে বলে দিতে চাই। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরে তার অভিযানিক পরিকল্পনা মাত্র 7 দিনের জন্য শুরু করেছিলেন, পরে সেটি 4 সপ্তাহ বৃদ্ধি করেছিলেন। বন্ধুরা, তিনি দ্রুত বলেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে অভিযান শেষ হবে এবং ইরান আত্মসমর্পণ করবে। এখন প্রায় ছোটোখাটো হাফ বছর হতে গেল, কিছুই করতে পারেনি ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং আমেরিকার কৌশলগত উদ্দেশ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে তাদের একটা উদ্দেশ্য অর্জন করতে পারেনি। হয়তো শেষ পর্যন্ত তারা নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কমপক্ষে 2 বছর পিছিয়ে দেয়া গেছে। এটাও মনের সান্ত্বনা। ইরানের পারমাণবিক কর্মসূচি যদি 2 বছর পিছিয়ে দিয়ে থাকে তাহলে 2 বছরের জন্য ছেড়ে দিয়ে বসে থাক, তাহলে দেখবি ইরান কি করতে পারে। 1 বছরের মধ্যে বিশেষ করে 2 বছর সময় দিলে সে কতগুলো যে বানাবে পরমাণু ওয়ারহেড এর কোনো ইয়ত্তা নাই আপেক্ষিকভাবে হিসাব করলে। বন্ধুরা, এখন তারা যেটি আছে পারমাণবিক মিসাইল সেটি দিয়ে তারা 10-12টি বানাই ফেলতে পারে। আর এমনইভাবে আপনি যদি ইরানের মতো একটি কান্ট্রিকে আমেরিকা এবং ইসরায়েলের মতো একটি দেশ যৌথভাবে মূলত তাদের কয়েক মাস ধরে আক্রমণ পরিচালনা করার পরেও কোনো উদ্দেশ্য অর্জন করতে না পারে এবং এখানে যদি তারা 3-4 বছরও হামলা চালায় একই ধরনের বৈশিষ্ট্য বা ফলাফল আসবে বলে আমার মনে হয়। আর সেক্ষেত্রে রাশিয়া 4-5 বছর ধরে কিছু করতে পারেনি যারা এই কথা বলে থাকে তাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে 1/5 দখল করে নিয়েছে। আর ইরানের অভ্যন্তরে কিন্তু দখল তো দূরে থাক, ইরানের পাশ থেকে যে সকল সৈন্য ঘাঁটি ছিল সেগুলো আরও দূরে সরে যাচ্ছে ইরানের পাল্টা আক্রমণের মাধ্যমে। অর্থাৎ ব্যাপারটি কিন্তু এত সোজা নয়। একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে দখলদারিত্ব বজায় রাখা অত্যন্ত কঠিন। আর তেমনই মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়ার 5 ভাগের 1 ভাগ দখল করে প্রতিনিয়ত তার দখলদারিত্ব এখন বাড়াচ্ছে। আর এভাবে হামলার মাধ্যমে আজ অথবা কাল যেমনই হোক ফ্রন্ট লাইনে প্রতিনিয়ত আঘাত করতে করতে রাশিয়া কোন দিন হঠাৎ কিয়েভের অভ্যন্তরে ঢুকে যায় সেটি আপনি হলফ করে বলতে পারেন না। বন্ধুরা, নৈতিক অবস্থান দিক দিয়ে বিচার করলে মিস্টার ভ্লাদিমির পুতিন, আমেরিকা, ইসরায়েল কারো হামলাই সঠিক নয়। মূলত একটি স্বাধীন সার্বভৌম দেশের সোভেরেনিত্ব বা স্বাধীন সার্বভৌম এবং সার্বভৌমত্ব আপনি নষ্ট করতে পারেন না। ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের অভ্যন্তরে মিস্টার ভ্লাদিমির পুতিন যে অজুহাত বা অভিযোগে এখানে হামলা চালিয়েছেন সেটি এক প্রকার ঠুনকো। মূলত তার উদ্দেশ্যই ছিল ইউক্রেনের একটি অংশ বিশেষ করে পূর্বাঞ্চল দখলে নেওয়া। আর সেই পূর্বাঞ্চলেই এখন তারা প্রতিনিয়ত নতুন সাফল্য লাভ করছে।
এই পূর্বাঞ্চলের নতুন আরও 2টি এলাকা দখল করার মাধ্যমে তারা নতুন করে যে অগ্রগতি সাধন করেছে এই নতুন বছরে, সেটি তারা দেখাতে চেয়েছে। মূলত এই ধরনের হামলার মাধ্যমে তারা মিত্রদের কাছে একটা মেসেজই পৌঁছে দিতে চাচ্ছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো শক্তিগুলোকে, যে তোমরা আমাদের পাশে থাকো, দেখো আমরা কত দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের আরও বিশাল এলাকা দখল করে ফেলি। বন্ধুরা, উত্তর কোরিয়া প্রচুর পরিমাণে সামরিক সহায়তা পাঠিয়েছে রাশিয়ার অভ্যন্তরে। রাশিয়ার কার্স অঞ্চল দখল করেছিল ইউক্রেনের কিছু সৈন্য, প্রায় 1300 থেকে 1500 বর্গ মাইল এরিয়া ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দখল করে ফেলেছিল। আর সেই দখল ছোটাতে জন্য মিস্টার কিম জং উন মিত্র মিস্টার ভ্লাদিমির পুতিনকে 10,000 সৈন্য উপহার দিয়েছিল, পাল্টা আক্রমণ পরিচালনা করার মাধ্যমে এখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য। দিন শেষে ইউক্রেনীয় বাহিনীকে এখানে খুব ভালোভাবে হটিয়ে দেওয়া গেছে এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনীয় বাহিনী সেটি বর্ণনাতীত। পশ্চিমা সহযোগিতা কমে যাওয়ার সাথে সাথে আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। আর সেই আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন এমন অবস্থায় পতিত হয়েছে, নিজের ইচ্ছামাফিক মূলত বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে একেবারে 12টা বাজায় দিচ্ছে। যেখান দিয়ে মনে হয়, যেভাবে মনে হয় তাদের যুদ্ধের সামরিক অবস্থান, বেসামরিক অবস্থান, হাই ভ্যালুটি স্থাপনা থেকে শুরু করে তাদের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি এবং জ্বালানি রাখার হাব সবই মূলত ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, মেট্রো স্টেশন থেকে শুরু করে তাদের যে সকল কৌশলগত অবস্থান, সামরিক বেসামরিক অবস্থান, সবগুলোকেই তারা টার্গেটে রূপান্তরিত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, রাশিয়ার যে সকল বৃহদাকার বোম্বারগুলো রয়েছে সেই বোম্বারগুলোতে চেপে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর লান্ডিভান্ডি করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে মার্কিন প্যাট্রিয়ট, এটি সবচেয়ে দূরপাল্লার এবং সবচেয়ে নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর নাসাম সিস্টেম রয়েছে নরওয়ের, জার্মানির ইরিস্টি রয়েছে। বন্ধুরা, বিভিন্ন দেশের ম্যানপাওয়ার রয়েছে। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে তাদের আত্মঘাতী ড্রোন হামলার বহর উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের সহায়তা দিচ্ছে। আর সেই আত্মঘাতী বহরই মূলত রাশিয়ার অভ্যন্তরে এখন প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে রাশিয়ার ভিত কাঁপিয়ে দিচ্ছে। রাশিয়ার জ্বালানি অবস্থানগুলোতে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যেটি মূলত রাশিয়া এখন আর সহ্য করতে পারছে না। তাই পাল্টা হিসেবে রাশিয়া এখন ইউক্রেনের অভ্যন্তরে মারণ বিধ্বংসী হামলা শুধু বিমানের মাধ্যমেই চালাচ্ছে না, তারা ফ্রন্ট লাইনগুলোতে আরও নতুন এলাকা দখলের মাধ্যমে মিস্টার ভলোদিমির জেলেনস্কির উপর প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করছে, যেন অতিরিক্ত মাত্রায় জায়গা দখল করে ইউক্রেনের উপর ছাপ সৃষ্টি করা যায়। ইউক্রেনের বন্দরগুলো দখলের মাধ্যমে তাদেরকে একবারে ল্যান্ডলক কান্ট্রিতে পরিণত করা যায়। ইউক্রেনের সমুদ্র অঞ্চলগুলোকে মূলত আটকে দেওয়া যায়। ইউক্রেনের সমুদ্র বাণিজ্য আটকে দেওয়ার মাধ্যমে মূলত তাদের জ্বালানি রপ্তানি এবং তাদের খাদ্য আমদানি থেকে শুরু করে প্রত্যেকটা অবস্থানে যদি বড় ধরনের আঘাত করতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন, তাহলে তিনি এই যুদ্ধকে আরও দ্রুততম সময়ের মধ্যে অগ্রগতিতে নিতে পারবেন। তবে কত দশক ধরে যে এটি চলবে আসলে আমার বোধগম্য নয়। একটা আলোচনার মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার, কিন্তু দিন শেষে সেটিও হয়নি। উল্টো আরও আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরে তাদের সামরিক সহায়তা স্থগিতের মাধ্যমে ইউক্রেনকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইউক্রেনকে কুমিরের মুখে রেখে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র পিছু টান দিয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়, কারণ তাদের আশাই মূলত মিস্টার ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার মতো এক দানবের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এখন সেই দানব পুরো ইউক্রেন গিলে খাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নাই। ধন্যবাদ।